সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ তিনটি বিষয় নিয়ে কথা বলবো। ছোট্ট একটি বিষয় আছে ইমিগ্রেশনে, সেটি কিছুক্ষণ পর। কিন্তু মাসের শেষ অর্থাৎ আগামী সপ্তাহে যখন আপনাদের সাথে দেখা হবে আমার, তখন কর্মসংস্থানের রিপোর্ট আমাদের সকালে চলে আসবে। সেটি নিয়ে ব্যাপক আলোচনা আছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি সেটি নিয়ে, কারণ এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। কিন্তু মাসের শেষ সপ্তাহে শুক্রবার আমি আপনাদের কাছে হাউজিং মার্কেট, ইন্টারেস্ট রেট অ্যান্ড এর কনসিকুয়েন্স এটি নিয়ে যেমন আলোচনা করি, ঠিক একটি বড় আলোচনা থাকবে আজকে। সেটি হচ্ছে স্ন্যাপ এবং ফুড স্ট্যাম্প এটি নিয়ে, কারণ এটি শুরু হতে যাচ্ছে আগামী আগামী অক্টোবর 1 তারিখ, অর্থাৎ আজকে 26 তারিখ, 4 দিন পর। এবং এটি একটি বড় ইম্প্যাক্ট করতে যাচ্ছে সবার, যারা এই স্ন্যাপ, ফুড স্ট্যাম্প, মেডিকেয়ার নিয়ে থাকেন তাদের জন্য এটি হবে মাস্ট ওয়াচ ভিডিও, এই সেগমেন্ট, এই প্রোগ্রাম। কাজেই সেটি থাকবে এবং সেটি আমি বিস্তারিত সাজিয়েছি আপনাদেরকে, এবং সেটির বাংলা প্রেজেন্টেশনও থাকবে, যাতে অন্য কারোর বুঝতে কোনো রকম সুবিধা না হয়। কামরুন নাহার, ওয়াচিং TVN, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা সরাসরি দেখছেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চলুন তাহলে শুরু করি। ইন দিস সেকশন, এই সেকশন অফ আওয়ার প্রোগ্রাম, আমি আপনাদের কাছে তুলে ধরবো হাউজিং মার্কেট আপডেট। আমরা যেই সমস্ত বিষয়ে কভার করব সেখানে থাকবে হোম প্রাইস, মর্টগেজ ইন্টারেস্ট রেট এবং ফেডারেল রিজার্ভের অর্থনৈতিক পলিসি, যেটিকে তারা বলে থাকেন মনিটারি পলিসি। কিন্তু আরও বিষয় থাকবে, সেটি হচ্ছে এর কনসিকুয়েন্সটা কি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ দিস। এবং এটি কি আজকে আমরা যখন আলোচনা করছি এই সময়টি থেকে বায়ার্স মার্কেট নাকি সেলার্স মার্কেট, সেটিও আমরা প্রেডিকশন করার চেষ্টা করব এবং দেখব, না চেষ্টা করব, তুলে ধরবো আপনাদের কাছে। সো চলুন তাহলে শুরু করি এটি দিয়ে, যেটি আপনারা দেখছেন। নো, নট দিস ওয়ান প্লিজ, দিস ইজ অল অ্যাট দ্য এন্ড। থ্যাংক ইউ। ওকে, যেটি আপনারা এখন দেখছেন এটি হচ্ছে যেটি হোম প্রাইস অ্যাট এ ন্যাশনাল লেভেল, রিয়েল এস্টেট, বাড়ির দাম ন্যাশনাল লেভেলে। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এটি দেখার পর আপনাদের একটা রিয়ালাইজেশন হবে, সেটি হচ্ছে বাড়ির দাম কিন্তু কমছে না। ইন আদার ওয়ার্ডস, ইন ইংলিশ, হোম প্রাইসেস আর নট ক্র্যাশিং, মোটেও কমছে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বাড়ির দাম বেড়েছে 1.5% গত বছরের তুলনায়, ঠিক এই সময়ের কম্পেয়ার টু লাস্ট ইয়ার। এখন অনেকে আছেন আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা বলবেন, ও আপনি ন্যাশনাল লেভেল কেন তুলে ধরছেন আমাদের অঞ্চলের? আমি বলবো, ডোন্ট ওয়ারি। আমরা এই রিজন বাই রিজনের ব্রেকডাউনে দিব। উইল ব্রেক ইট ডাউন ইনটু রিজনস অ্যাজ ওয়েল। নাও আমাদের একটা জিনিস বুঝতে হবে, ইউ অল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। বাড়ির দাম prices are down 5% in area, আপনার এরিয়াতে, আপনি যে অঞ্চলে আছেন, অনেক লোকাল এরিয়া যদি বলেন, আপনি যে অঞ্চলে আছেন সেখানে হয়তো বাড়ির দাম কমেছে 5%। কিন্তু মনে রাখবেন, অন্য আরেকটি এরিয়াতে বাড়ির দাম হয়তো বেড়েছে 6%, 6.5%, 7%। সো যে ফ্যাক্টটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি, সেটা হোম অ্যাফোর্ডেবিলিটি, বাড়ি ক্রয় করার যে ক্ষমতাটি, এইটি এই মুহূর্তে আছে রেকর্ড লো, সর্বনিম্ন পর্যায়ে আছে। চলুন আরেকটি গ্রাফিক দেখছি, যেটি আপনারা দেখছেন এখন। সো হাউজিং মার্কেট অ্যাক্টিভিটি যেটি আপনারা দেখছেন রাইট নাও, ইটস দ্য হিস্টোরিক লো, ঐতিহাসিকভাবে একেবারে নিম্ন অবস্থানে আছে। 2025 সালের অগাস্ট মাসে, গত মাসে, বাড়ি বিক্রয় হয়েছে রিয়েল এস্টেট 4,60,000, 460,000 homes were sold, 2.5% কম গত 12 মাসের তুলনায়, অর্থাৎ গত বছরের এই সময়ের সাথে তুলনা করলে এখন পর্যন্ত বাড়ি বিক্রয়ের পরিমাণ কমে এসেছে 2.5%। বাট যদি গত 5 বছরের হিসাবটি আপনারা নেন হাতে, তাহলে দেখবেন বাড়ি বিক্রয়ের পরিমাণ কমে এসেছে 31%, 31% lower compared to 5 years ago. In August 2022 সালের অগাস্ট মাসে 6,72,000 বাড়ি বিক্রয় হয়েছিল। এখন যেটি বিক্রয় দেখছি আমরা, যে স্ক্রিনটি আপনারা দেখছেন, 4,60,000, বিগ ডিফারেন্স। তাহলে একটি বড় প্রশ্ন আসে, বেগস দ্য কোয়েশ্চেন, ওয়াই ইজ দিস হ্যাপেনিং, কেন এটি হচ্ছে? ওকে, শায়লা পারভিন ইজ ওয়াচিং, তাহমিনা চৌধুরী ওয়াচিং, MD উদ্দিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। ওকে, আপনাদের জন্য বেশ কিছুই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমি কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো। আমার মনে হয় এটি দেখা খুবই দরকার। ওকে, নাও তাহলে কেন এটি হচ্ছে, বড় প্রশ্ন।
কেন হচ্ছে? ওয়াই ইজ দ্য মার্কেট, দ্য হাউজিং মার্কেট স্লো হয়ে আসছে? ইজ ইট স্লাগিশ? ওয়াই ইজ ইট স্লো স্লাগিশ? প্রথম জিনিসটি যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখেছি যে বাড়ির দাম ইটস ভেরি এক্সপেন্সিভ রাইট নাও, ভেরি ভেরি এক্সপেন্সিভ। এবং দ্বিতীয় জিনিসটি সেটি হচ্ছে মর্গেজ ইন্টারেস্ট রেট। চলুন দেখে নিই গ্রাফটি। ওকে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, এখনো অনেক উপরে, স্টিল এলিভেটেড রিলেটিভলি স্পিকিং। যদি আপনি কম্পেয়ার করেন যেখানে আমরা ছিলাম বেশ কিছুদিন আগে 3%, 3%-র নিচে, 3%, সাব 3%, রাইট? সো দিস শোজ, এটি আমাদের দেখাচ্ছে যে অ্যাভারেজ ইন্টারেস্ট মর্গেজ রেট 30 years fixed, by the way, this graph is coming from the Federal Reserve, is high right now, এখনো 6%-এর উপরে। Therefore, হাই হোম প্রাইস, বাড়ির দাম বেশি, মর্গেজ রেট, ইন্টারেস্ট রেটও অনেক বেশি, যার কারণে বাড়ি ক্রয় করার যে ক্ষমতা থাকে, হোম অ্যাফোর্ডেবিলিটি, এটি কমে এসেছে অনেকের মধ্যে। প্রাইসড আউট বলি, যেটি আমার প্রাইস $5 লক্ষ বা 6 লক্ষ, এখন সেই বাড়িগুলো হয়ে গেছে 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ, 1.1, 1.2 এর কথা বলছি আমরা। রিজাল্টিং ইজ such a slow housing market right now. So বড় কোশ্চেন, দ্য বিগ কোশ্চেন রাইট নাও, যেটি হচ্ছে এই যে মর্গেজ রেটটি আমরা দেখছি, এই যে রেঞ্জটি দেখছি আমরা, এটি কি অ্যাকচুয়ালি আরও উপরে এইখানেই মেনটেন হবে, এখানেই থাকবে, নিচে নেমে আসবে, নাকি আরও উপরে চলে যাবে? সো হিয়ার ইজ হোয়াট উই নিড টু নো। ওকে, দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়েছে, আপনারা সবাই জানেন। সেপ্টেম্বরের 17 তারিখে 4.5% থেকে কমে এসেছে 4.25%। ছোট্ট কমানো, অনেক, ইটস এ স্মল টাইনি কাট। ওকে, মাত্র 0.25% বা কোয়ার্টার বেসিস পয়েন্ট, কোয়ার্টার পয়েন্ট তারা কমিয়েছেন। সো আরেকটা ব্যাপার যাতে আপনারা সবাই জানেন এবং আমরা জানি, ফেডারেল রিজার্ভ তাদের কিন্তু প্রজেকশনই দিয়েছেন, তারা কিন্তু প্রজেকশন দিয়েছেন এবং তারা বলেছেন তারা কি করবেন, ইন্টারেস্ট রেট স্লোলি, গ্র্যাজুয়ালি আগামী 3 বছরের মধ্যে 3 বছর পর্যন্ত কমাতে থাকবেন। সো এই প্রজেকশন তারা দিয়েছেন। সো লেট মি শো ইউ দিস। পরবর্তী যেটি আপনারা এখন দেখছেন, এটি সরাসরি আসছে ফেডারেল রিজার্ভের যে নতুন প্রজেকশন আছে, দ্য নিউ প্রজেকশন, এফওএমসির মিটিংয়ের পর, সেখান থেকে। রাইট নাও এই মুহূর্তে যেমনটি আমি আপনাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগে, এবং দ্য ফেডস ফান্ড ইন্টারেস্ট রেট হচ্ছে 4.25%। তারা প্রজেক্ট করছেন যে এটি তারা কমাবেন আস্তে আস্তে, কমিয়ে ইন্টারেস্ট রেট নিয়ে আসবেন 3.0% বা 3.25%। কবে নাগাদ? বাই দ্য এন্ড অফ 2028, যেটা আপনারা অনস্ক্রিনে এখন দেখছেন, 2028 সালের শেষ নাগাদ এটি 3% অথবা 3.25% তারা কমিয়ে নিয়ে আসবেন। ফেডারেল ফান্ডস ইন্টারেস্ট রেট রিপোর্ট। ওয়েন মর্গেজ ইন্টারেস্ট রেট, আপনাদের অনেকেরই মনে আছে, বেশি দিন আগের কথা নয়, মর্গেজ ইন্টারেস্ট রেট ছিল 3%, অনেক সময় 3.75%, 7-8%, অর্থাৎ সাব 3%। তখন ফেডারেল রিজার্ভের ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট ছিল 0% অথবা 0.25%। অতএব অ্যাকর্ডিং টু ফেডারেল রিজার্ভস প্রজেকশন, এই ইন্টারেস্ট রেট যে তারা কমিয়ে আনবেন, দ্য ইন্টারেস্ট রেট কাট, এটি হবে স্লো এবং এই সাইকেলটি হবে খুব ধীর গতির। নাও পরবর্তী ইন্টারেস্ট রেট যেটি আপনারা দেখছেন, মর্গেজ ইন্টারেস্ট রেট। ওকে, আমরা যদি এর আগেরটা যদি একটু দেখতে পারি আমরা, এর আগেরটি, দুঃখিত, এরও আগেরটি। ওকে, যেটি আপনারা দেখছেন, দ্য নাও মর্গেজ ইন্টারেস্ট রেট, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাতে হাত ধরে চলে। দিস ইজ দ্য 30-year ফিক্সড মর্গেজ রেট। আমরা যদি সামনে চলে যাই, যে শেষটি দেখছিলাম আমরা, শেষ গ্রাফটি দেখছিলাম, ওকে, যেটি আপনারা দেখছেন, ইট ইজ 10 years US ট্রেজারি নোট বলে থাকেন। এই প্রসঙ্গে আসছি কিছুর মধ্যে। সো মর্গেজ ইন্টারেস্ট রেট হাতে হাত ধরে চলে 10 বছরের গভর্নমেন্ট ট্রেজারি নোট। সেটি কি জিনিস? সো বেসিকলি যেটি আমি বলার চেষ্টা করছি, মর্গেজ ইন্টারেস্ট রেট একেবারে ডিপেন্ড করে দ্য ইন্টারেস্ট রেট অন দ্য গভর্নমেন্ট ডেটস। অর্থাৎ যেটি আপনারা দেখছেন 10 year ট্রেজারি, এটির যে ইন্টারেস্ট রেট আছে, এটির সাথে মর্গেজ ইন্টারেস্ট রেট হাত ধরে উঠানামা করে। বাই দ্য ওয়ে, এই ট্রেজারি নোট বিক্রি করে সরকার, ইউএস গভর্নমেন্ট লোন করে থাকেন কর্পোরেশনের কাছ থেকে, আপনাদের কাছ থেকে, আমার কাছ থেকে, অথবা বিদেশি বহির্বিশ্বের কাছ থেকে। প্রমিস করে যে এই ইন্টারেস্ট রেট তাকে দেওয়া হবে। দ্যাটস দ্য ট্রেজারি নোট, 10 years। 3 বছর আছে, 5 বছর আছে, 10 বছর আছে, আরও বেশি আছে, কিন্তু 7 বছর আছে, কিন্তু এটির সাথে
মর্গেজ ইন্টারেস্ট রেটের ওতপ্রোত সম্পর্ক, স্পেশালি 10 years, রাইট? ইফ দ্য ইন্টারেস্ট রেট, যদি ইন্টারেস্ট রেট 10 বছরের যেটি আছে ট্রেজারি নোটের নিচে নেমে আসে, কমে আসে, তাহলে মর্গেজ ইন্টারেস্ট রেটও কমে আসে। যদি এটা উপরে চলে যায়, বেড়ে যায়, তাহলে কিন্তু মর্গেজ ইন্টারেস্ট রেটও বেড়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট টু নো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার। কেন বলছি? কারণ ফেড ফান্ড ইন্টারেস্ট রেট কমেছে, এখানে একটু এসেছে, মর্গেজ রেট সেভাবে কমেনি। আমি আসছি সেই প্রসঙ্গে। আমি চাই যে আমরা সবাই একটা জিনিস বুঝি, সেটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়েছে 2024 সালে, গত বছরের কথা বলছি, এবং ইন্টারেস্ট রেট অন দ্য 10 year ট্রেজারি যেটি আছে, যেটি অন স্ক্রিনে দেখছেন, এটিরও তারা কমিয়েছিলেন তখন। বাট টেক এ লুক অ্যাট দিস চার্ট, যেখানে আমি দাগ দিয়ে রেখেছি 2024 সালের কথা। টেক এ লুক অ্যাট দিস প্লেস, আপনারা খেয়াল করে দেখবেন, ইট ডিড নট ডু এনিথিং। এটি কোনো প্রভাব পড়েনি এখানে। যেই রেঞ্জে ছিল, ইট স্টেড রিমেইনড ইন দ্য সেম রেঞ্জ বাউন্ড। অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ইন্টারেস্ট রেট 10 বছরের যে ট্রেজারি ইয়েল্ড আছে, এটি কিন্তু বেড়ে গিয়েছিল গত বছর ইন্টারেস্ট রেট কমানোর পরে। সো ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়েছে 10 বছরের ট্রেজারি ইয়েল্ডে, কিন্তু আপনি দেখবেন যে মর্গেজ ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে। কেন? বিকজ দ্য 10 year ট্রেজারি ইয়েল্ড ওয়েন আপ। সো আপনারা যারা মনে করছেন যে ওকে, ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে আনছে, তার অর্থ এই না যে ইট ডাজেন্ট মিন যে মর্গেজ ইন্টারেস্ট রেটও কমে আসবে অ্যান্ড উইল ড্রপ সিগনিফিকেন্টলি, একদম তাৎপর্যপূর্ণভাবে কমে আসবে কারণ ইন্টারেস্ট রেট কমছে। এরকম যারা মনে করছেন, তাদের জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? আসছে সেই প্রসঙ্গে। না, দিস ইজ ওয়ার আই গিভ মাই ওপিনিয়ন, অথবা উই গিভ আওয়ার অ্যানালিসিস ফ্রম টিবিএন। পরবর্তী চার্টটি যদি আমরা দেখি, ওকে, সো যেমনটি বলছিলাম, বেশিরভাগ মানুষই মনে করেন, প্রবাবলি আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, আপনারা এটা শুনে থাকছেন বা জেনে থাকবেন যে ফেডারেল রিজার্ভ মর্গেজ রেট কন্ট্রোল করে না। ফেডারেল রিজার্ভ ডাজ নট কন্ট্রোল দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট, শুনে থাকবেন। বাট আমার বিশ্বাস এটা সত্য নয়। অ্যাটলিস্ট যেভাবে বলা হয় সেভাবে নয়, অথবা যেভাবে ডেলিভারি করা হচ্ছে, নট প্রপারলি স্টেটেড। কেন? আমি মনে করি আসলে প্রপারভাবে যদি আপনি দেখতে চান, তাহলে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট যখন কমে, উইল নো, ওকে, ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কমে আসলো, ইট উইল নট লোয়ার দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট। এইভাবে দেখতে হবে আপনাকে। তার কারণটি কি? হাউএভার, যদি ইন্টারেস্ট রেট ইজ নট অনলি থিং, এটার ইন্টারেস্ট রেটটা কমানো একমাত্র অস্ত্র বা টুল নয় ফেডারেল রিজার্ভের হাতে। তারা আরেকটি কাজ করেন, কোয়ান্টিটেটিভ ইজিং, অর্থাৎ অর্থের তারল্য বাড়িয়ে দেন মার্কেটে, সেটা শেয়ার মার্কেট হোক, ব্যাংক হোক, স্টক মার্কেট হোক, যার মাধ্যমে তারা কী করেন, তারা লগ্নির মাধ্যমে টাকাটা সরবরাহ করেন বাজারে, তাদের ব্যালেন্স শিট বেড়ে যায় এবং তারা কী করেন, দে ফ্লাড দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম উইথ মানি। এটি আরেকটি অস্ত্র তাদের হাতে। অ্যান্ড ইয়েস, দে ক্যান ইজিলি ব্রিং ডাউন বাই ডুইং দ্যাট। এটি করার মাধ্যমে তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে পারেন যদি তারা চান। সো ইন মাই ওপিনিয়ন, ইকোনমি, অর্থনীতি সামগ্রিক অর্থে বলছি, অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, বাট উই আর অ্যানালাইজিং এভরিথিং। অর্থনীতি, ইউএস ইকোনমি আগামী বছর নাগাদ ডিগ্রেড হবে বেশ ভালোভাবে। ওকে, নাও দ্য ফেডারেল রিজার্ভ কি হবে, তখন তারা ফোর্সড হবেন, তারা বাধ্য হবেন রিয়্যাক্ট করার জন্য। তাদের কি করবেন, তাদের রিয়াকশনটা হবে কিভাবে তারা অ্যাডজাস্ট করবেন মনিটরিং পলিসিটা। অ্যান্ড ইট ইজ গোয়িং টু কজ লোয়ার ইন্টারেস্ট রেট বাই 2026, অর্থাৎ আগামী বছর এর কারণে ইন্টারেস্ট রেট অন দ্য মর্গেজ উইল কাম ডাউন ডেফিনেটলি। ইকিউ ব্যালেন্স, তাদের যে ব্যালেন্স শিট আছে, এটি তারা বাড়াবেন, এক্সপ্যানশন হবে। অন টপ অফ দ্যাট, তারা অনেক বেশি অ্যাগ্রেসিভভাবে ইন্টারেস্ট রেট কমাতে শুরু করবেন। বাই দ্য ওয়ে, ট্রাম্প তার নিউ ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান নিয়োগ করবেন আগামী বছর, কারণ বর্তমান চেয়ারম্যান জেরম পাওয়েল, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 2026 তারিখের মে মাসে। সো দ্যাটস মাই প্রেডিকশন, আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। তার অর্থ হচ্ছে, উইল দ্য রেট গো ডাউন? তার অর্থ কি? ইন্টারেস্ট রেট তো কমবে, তারা অ্যাগ্রেসিভভাবে কমাবেন যখন জেরম পাওয়েল থাকবেন না। তার অর্থ কি? ইন্টারেস্ট রেট আগামী বছর কি 3% নেমে আসবে? ইট ডিপেন্ডস কতখানি অ্যাগ্রেসিভ তারা হবেন এবং কোন ধরনের মনিটারি পলিসি, অর্থনৈতিক পলিসি তারা গ্রহণ করবেন। ইটস গোয়িং টু বিকাম। সো এই দুটির উপরে
সো আগামী বছর, এই বছরের শেষ নাগাদ, ফোর্থ কোয়ার্টার এবং আগামী বছর শুরুতে ইটস ক্যান বি বিগ বিগ প্রবলেম। উই উইল সি। আমি আশা করি এমনভাবে যাতে না হয় যাতে এটি সবার উপরে প্রভাব পড়ে না। যদি আমরা এভাবে চিন্তা করি, পরবর্তী গ্রাফটি যদি আমরা একটু দেখি, ইফ উই think about the prediction আগামী বছরে, if the Federal Reserve, যদি ফেডারেল রিজার্ভ অ্যাগ্রেসিভলি মনিটারি অর্থনৈতিক পলিসি সহজ করে নিয়ে আসেন, দেন হোয়াটস গোয়িং টু হ্যাভেন টু হোম প্রাইস, বাড়ির দামের কী হবে? ওটাকে ইন্টারেস্ট রেট কমাচ্ছেন, ইন্টারেস্ট রেট কমে আসছে, মর্টগেজ ইন্টারেস্ট রেট কমে আসছে, তাহলে বাড়ির দাম কোথায় গিয়ে দাঁড়াবে? হোয়াটস দ্য কনসিকুয়েন্সেস? আওয়ার প্রেডিকশন, হোম প্রাইসেস তখন কি হবে? ইদার ফ্ল্যাট থাকবে, কমবে না, কমার কোনো সম্ভাবনা নেই, যেখানে আছে সেখানে থাকবে, অথবা বেশ উপরে চলে যাবে, উইল গো ইভেন হায়ার। সো অন্যভাবে যদি বলতে চাই তাহলে এরকম হবে, আমি আশা করছি, আই এম এক্সপেক্টিং দিস ট্রুলি, দ্যাট উই আর নট গোয়িং টু হ্যাভ এ হাউজিং মার্কেট ক্র্যাশ। অনেকে মনে করছেন বাড়ি এমনভাবে বেড়ে গেছে এটা কমে আসতে বাধ্য, হাউজিং মার্কেট ক্র্যাশের কোনো সম্ভাবনা কোনো মতেই নেই। যদি অর্থনীতি ডিগ্রেডেড হয়ে যায়, ন্যাচারালি ওভারঅল যদি খারাপ অবস্থা আসে, ন্যাচারালি বাড়ির দাম একটু কমবে, ডেফিনেটলি দে শুড গো ডাউন, আপনারা সেটি জানেন। হাউএভার, যদি ফেডারেল রিজার্ভ কামস টু দ্য রেস্কিউ, এবং ফেডারেল রিজার্ভকে আসতেই হবে অর্থনীতিকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু তারা কি করবেন? দে উইল প্রিভেন্ট এ ক্র্যাশ ইন দিস কেস, রাইট? তখন কি হবে? যদি নামেও ঠিক এভাবে উঠে যাবে, ইটস গোনা বি আ ভি শেপ রিকভারি। অ্যান্ড ইফ দ্য ফেডারেল রিজার্ভ ওভারডাজ দিস রেস্কিউ, যদি তারা এটা বেশি করে ফেলেন, রেস্কিউটা খুব বেশি রকম করে ফেলেন, তাহলে কি হবে জানেন? যারা বাড়ি কিনেছেন, কংগ্রেচুলেশন, গুড লাক। আর যারা ক্রয় করে ফেলেছেন ইতিমধ্যে 1-2 বছর আগে, 5 বছর আগে, এখন করছেন, গুড লাক, কংগ্রেচুলেশন, কারণ বাড়ির দাম আরও বেড়ে যাবে, আপনার অ্যাসেট প্রাইস ইনফ্লেট হয়ে যাবে, বেড়ে যাবে। They're going to go up even higher, and it is going to be a different situation, just like GFC, global financial ইস্যু যে হয়েছিল আমাদের কিছুদিন আগে 2008-10 সালে, অথবা প্যান্ডেমিকের সময় যেরকম হয়েছিল, ঠিক সেরকম সিচুয়েশন তৈরি হতে পারে আবারও। ওকে, বাট আই ওয়ান্ট টু টেল ইউ দিস, আপনারা অনেকে যদি মনে করে থাকে আমরা তো ফ্রি মার্কেটে আছি, উই লিভ ইন ফ্রি মার্কেট, যদি ফ্রি মার্কেট হতো তাহলে বাড়ির দাম কিন্তু কমে আসতো, ইট উড গো ডাউন রাইট নাও, এবং সম্ভবত সাবস্ট্যান্সিয়ালি অ্যাট এ ন্যাশনাল লেভেল, মিনিং এভরিওয়্যার। শুধুমাত্র বাড়ির দাম না, স্টক মার্কেটও কমে আসতো, ইট উড গো ডাউন। ওকে, এভরিথিং উড গো ডাউন, যেভাবে বাড়ছে এটি কমে আসতো, এবং আমরা কি দেখতাম? আ ডিফ্লেশন। বাট আওয়ার কান্ট্রি, দিস কান্ট্রি, তাহলে কলাপস হয়ে যাবে, পড়ে যাবে। This will crash market, okay, in any major deflation. So আমার পার্সপেক্টিভটা আমরা শেয়ার করলাম বেসড অন কি হতে পারে অর্থনৈতিক পলিসি, মনিটারি পলিসি অ্যান্ড দ্য ইকোনমি। বাট আমি আরেকটি জিনিস আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো, সেটা হচ্ছে মেইন স্ট্রিম তুলে ধরবো প্রথমে, যে মেইন স্ট্রিম এক্সপার্ট যারা আছেন তারা কি বলছেন আগামী বছরের ব্যাপারে। ইন 2026 দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর, তারা বলছেন, দে প্রেডিক্ট হোম প্রাইসেস বাড়বে, বাড়ির দাম বাড়বে আগামী বছর 4%। ফ্যানি মে বলছে 1.1%। মর্টগেজ ব্যাংকার অ্যাসোসিয়েশন তারা বলছেন যে হোম প্রাইস উইল গো আপ 0.3% ইন 2026। সো কেউ আছেন বলছেন ফ্ল্যাট, যদি না বাড়ে ফ্ল্যাট থাকবে, অথবা ফ্ল্যাট টু 4%, ফ্ল্যাট টু 4%। আমি পার্সোনালি মনে করি যে এটি দিস রেঞ্জ সাউন্ডস properly okay, maybe a little bit higher on the top end, যদি মনিটারি পলিসি ভেরি লুজ করে দেওয়া হয়, খুব লুজ হয়ে যায়, অর্থের তারল্য সব জায়গায় আছে, চাইলেই নগদ লোন করা যায়, ইটস গোনা বি এ ডিফারেন্ট স্টোরি, বাড়ির দাম আরও বেড়ে যাবে তখন। নাও গোয়িং ব্যাক টু আওয়ার কারেন্ট সিচুয়েশন, আমরা যে কারেন্ট সিচুয়েশনের কিছু কথা বলছিলাম, আই ওয়ান্ট টু শো ইউ দিস গ্রাফ, যেটি আপনারা দেখছেন অন এ ন্যাশনাল লেভেল বাড়ির দাম বেড়েছে, ইটস আপ, হোম প্রাইসেস আর এভরিওয়ার, অ্যাজ আই সেড বিফোর, আমি যেটাই বলেছিলাম 1.5%, 1.5% গত বছরের তুলনায় এবছর। হাউএভার দিস রিয়েলি শোজ, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, ডিপেন্ডস আপনি কোথায় আছেন, কোন অঞ্চলে বাস করছেন। সো আপনি যে চার্টটি এখন দেখছেন, যে গ্রাফটি আপনারা দেখছেন, এটি হচ্ছে গত এক বছরের বাড়ির দাম কিভাবে বেড়েছে
পরিবর্তন হয়েছে ইন দ্য ইউএস ন্যাশনালি এভরিওয়্যার, রাইট? সো ইটস রিয়েলি দ্য সাউথ। আপনারা খেয়াল করে দেখবেন আমেরিকার দক্ষিণ অংশে ফ্লোরিডা, টেক্সাস, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা, নেম ইট, ওয়েস্ট ভার্জিনিয়া, সাউথ ভার্জিনিয়ার একটি সাউথ অংশ, ওকে, এই সমস্ত জায়গায় সাউথ সিন দ্য বিগেস্ট প্রাইস ড্রপ, সবচেয়ে বাড়ির দাম কমেছে এই অঞ্চলগুলো। মডারেট ডিক্লাইন হয়েছে ক্যালিফোর্নিয়ার কিছু জায়গায়, কিন্তু ওভারঅল ক্যালিফোর্নিয়াতে অ্যাকচুয়ালি বাড়ির দাম বেড়ে গেছে আরো বেশি। বাট হোম প্রাইসেস আপনি দেখবেন অন্যান্য সব জায়গায় বাড়ছে। সবচেয়ে বেড়েছে নর্থ অ্যান্ড নর্থ ইস্ট। আমরা যেখানে আছি, আমরা ইস্ট অফ নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, নর্থ ইস্ট, এই অঞ্চলে বাড়ির দাম সবচেয়ে বেড়েছে। এবং আরেকটি চার্ট আমরা দেখে নিব এখনই, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে গত 12 বছরের, ইট গোজ ব্যাক 12 ইয়ার্স। এটি আমাদের বলছে যে আমরা এখন বায়ার্স মার্কেটে আছি। সো ইফ ইউ আর এ বায়ার, গুড লাক। This actually it shows buyers and sellers in the market. আর কিছুক্ষণের মধ্যে একটু আগে ভাগে কথা বলে ফেলেছি। Again, it depends on your market. But this is, আপনি যেটা দেখছেন, it is overall. Overall, how many buyers actively looking for property? Right? The blue line যেটি আপনারা দেখছেন, এটি বলছে active seller, এবং as you can see over the years, বেশ কত বছর ধরে বায়ারের সংখ্যা কমে আসছে। fewer buyers and fewer sellers. বায়ারের সংখ্যাও কমছে, সেলারের সংখ্যাও কমছে, which resulted, যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, ডিপ্রেস হাউজিং মার্কেট, অর্থাৎ হাউজিং মার্কেট একটু থমকে গেছে। collapse no, shoot up no, steady. That is why the activity is much slower. আপনাদের অনেকে মনে আছে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত there were so many buyers, everybody wants to buy a house. আমাদের বাংলাদেশি কমিউনিটি আপস্টেটে এমন কোনো জায়গায় নেই বাড়ি কিনে নেই, আপনারা সেটি জানেন। So there are more buyers than sellers, সেই কারণে 20 সাল থেকে 22 সাল। So what happened, কি হয়েছিল in that type of situation, আমরা সবাই জানি, well, if you have to know, যে so more demand দেন সাপ্লাই। ডিম্যান্ডের সংখ্যা, চাহিদা অনেক বেশি সাপ্লাইয়ের তুলনায়, এবং তার কারণে এটি হয়ে গেছিল সেলার্স মার্কেট। যারা বাড়ি বিক্রয় করেছেন বেশ ভালো অঙ্কে বিক্রয় করে অর্থ নিয়ে বেরিয়ে গেছেন, অ্যান্ড হোম প্রাইসেস ফলশ্রুতিতে শাট আপ, উপরের দিকে উঠে গেছে একেবারে রাতারাতি, মাচ হায়ার। তার কারণ কি? ম্যাসিভ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ব্যালেন্স। But right now, এই মুহূর্তে it really shifted, এটি শিফট করেছে into a buyer's market, যেটি কিছুক্ষণ আগে একটু আগে বলে ফেলেছিলাম। Right now, it's a buyer's market. However, আপনি যদি খেয়াল করে থাকেন, the gap, মাঝখানে একটি গ্যাপ আছে, লাল এবং নীলের বেশ বড় গ্যাপ, the gap between the buyers and sellers, our current buyer's market, এটি হচ্ছে আমাদের current buyer market. It is not pronounced, এতটা সেরকম নয় seller market যেরকম ছিল 2021, 2022-তে। বাট দিস ইজ ওয়াই, আরেকটি কারণে বাড়ির দাম বাড়া, তাৎপর্যপূর্ণ বাড়া কমেছে। That's another reason why the home prices have stopped shooting up. But right now, যেটি আপনারা দেখছেন, according to MLS তথ্য ডাটা, এটা বায়ার্স মার্কেট। এই মুহূর্তে 35% বেশি সেলার আছেন বায়ারের চেয়ে। That means if you are a buyer, this is your market. There are 35% more seller than there are buyers. Now, so driving, যার কারণে মানে এই প্রেশারটি যাচ্ছে, হোম প্রাইসের যে প্রেশারটি ছিল একদম ধাই করে বেড়ে যাচ্ছিল, সেটি কমে আসছে। However, আপনাদেরকে মনে রাখতে হবে, we have inflation. We still have inflation. The M2 money supplies at the record high, which is naturally একটি কারণ upward pressure, বাড়ির দাম কমিয়ে রাখতে পারেনি চেষ্টা থাকা সত্ত্বেও, সিচুয়েশন থাকা সত্ত্বেও হোম প্রাইস বেড়েছে, কমেনি। ওকে, সো দ্যাটস দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য হাউজিং মার্কেট। এটা হচ্ছে কারেন্ট, ফিউয়ার বায়ার্স অ্যান্ড ফিউয়ার সেলার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বাট এটি দাঁড়িয়েছে বায়ার্স মার্কেটে। নাও
দ্য ফেডারেল রিজার্ভ খুব অ্যাক্টিভ হচ্ছে এখন, এবং আমরা কি দেখব যে তারা অর্থনৈতিক পলিসি তাদের এই যে সহজ করে নিয়ে আসছেন, এটির এফেক্ট হাউজিং মার্কেটে পড়বে। এটি এফেক্ট কেমনভাবে পড়বে সেটির দিকে আমরা চোখ রাখছি, এবং আমি আপনাদেরকে অবশ্যই আপডেট করে রাখবো সে ব্যাপারে। এখন আসছি আমাদের দ্বিতীয় প্রসঙ্গে, সেটি হচ্ছে স্ন্যাপ রুলস। অক্টোবরের 25 তারিখ থেকে এটি চলছে। ফারুক আহমেদ, ওয়াচিং ফ্রম স্ট্যামফোর্ড। আই এম thinking it's Stamford, Connecticut. Okay. Sadia Sultana, hi to you too. ওকে, স্ন্যাপের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমি এটি নিয়ে দুটি প্রোগ্রাম করেছিলাম, সে অনেক মাস আগের কথা, কিন্তু আগামী সপ্তাহ থেকে এটি বলবৎ হতে যাচ্ছে, কাজে আপনাদেরকে জানতে হবে। এবং আমি কাগজে কিছু লিখে নিয়ে এসেছি, তার কারণ আমি বেশ কয়েকজনের ফোন পেয়েছি, তাদের সাথে যোগাযোগ করেছি, এবং আমি অফিসগুলোতেও কল করে কনফার্ম করেছি ঘটনাটি কি। সো চলুন শুরু করি। স্ন্যাপ রুল চেঞ্জ বলবৎ শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। স্ন্যাপ জারি দিয়ে থাকেন দুটি অংশে ভাগ আছে, এখানে ফুড স্ট্যাম্প আছে এবং ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, এর দুটি আছে। সো চলুন আমরা অন স্ক্রিন প্রথমটি দেখে নিই, যেটি আপনারা দেখছেন কি পরিবর্তন হচ্ছে। ওকে, যদি সঠিক বাংলার পরিসংখ্যান দিন, 4,20,00,000, ইংরেজিতে হচ্ছে 42 মিলিয়ন মানুষ এই মুহূর্তে আমেরিকাতে ফুড স্ট্যাম্প স্ন্যাপ পান। তাদের নতুন নিয়ম কার্যকর হচ্ছে 1 অক্টোবর থেকে। কেউ কেউ সামান্য বাড়তি সুবিধা পাবেন, আবার অনেকেই হয়তো সুবিধা হারাতে পারেন, এই যে বেনিফিটটি হারাতে পারেন। আজকের এই যে অংশে কি কি পরিবর্তন আছে স্ন্যাপ বেনিফিটে, পরিমাণ, আয়, আপনার সম্পত্তির সীমা, ইয়াস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ মাচ অ্যাসেট ইউ হ্যাভ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাজের শর্ত, কর্মসংস্থানের শর্ত। আর শেষে যেটি বলবো সেটি হচ্ছে অনেকেই আছেন ফুড স্ট্যাম্প হারাতে পারেন। তাহলে আপনার অন স্ক্রিনে যেটি দেখছেন কি পরিবর্তন হচ্ছে। সো পরিবর্তন হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে স্ন্যাপ ফুডের বেনিফিটের পরিমাণ এবং আপনি কিভাবে এটি কোয়ালিফাই করেছেন, যোগ্যতার যে নিয়ম, এটি নতুন করে করা হবে। কেন? এটি প্রতি বছর অক্টোবরে করা হয়ে থাকে। সো একজন মানুষ সর্বোচ্চ $119 পেতেন আগে। গুড নিউজ ফর ইউ, আমি জানি না হাউ হ্যাপি ইউ উইল বি, $1 বেড়েছে, সেটি বেড়ে দাঁড়াবে $192। নো বিগ ডিল, নো বিগ চেঞ্জেস। ওকে, 4 জনের পরিবার যদি হয়ে থাকে তারা সর্বোচ্চ পাবেন $973। দিস ইজ ফ্রম জাস্ট স্ন্যাপ। ওকে, সেটি বাড়িয়েছেন তারা, সেটা বেড়ে দাঁড়িয়েছে $975। যদি পরিবারের সংখ্যা 8 জন হয়ে থাকে সর্বোচ্চ, বাইতে হয়ে এর উপরে যায় না, তখন সেই পরিবার পাবেন $1756। আমি জানি এটা খুবই সামান্য একটি ব্যাপার, এর বাইরেও আসছে বড় পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে কেন এই পরিবর্তন? কিছুক্ষণ আগে বলেছিলাম প্রতি বছর অক্টোবর মাসে স্ন্যাপ সুবিধার যে সামঞ্জস্য করা হয়ে থাকে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টটা করা হয়ে থাকে, এবং যেহেতু ইনফ্লেশন আছে, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার যে খরচের সঙ্গে মিলিয়ে একটা অ্যাডজাস্টমেন্টে তারা নিয়ে আসেন। ওকে, না সাধারণভাবে যে কোয়ালিফিকেশনটি হয় কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। যোগ্যতার শর্তগুলো হচ্ছে আপনি ফেডারাল যে স্ট্যান্ডার্ডটি আছে, দারিদ্র্যসীমা, আমি যদি পরবর্তী চার্টে দেখি, দারিদ্র্যসীমার 130% আয়ের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি দারিদ্র্যসীমা, জেনারেলি স্পিকিং, আপনি যদি ফ্যামিলি অফ 2 হয়ে থাকে এবং আপনার ইনকাম যদি $25,000 নিচে হয়ে থাকে, আপনি এই দেশের স্ট্যান্ডার্ডে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন, এটি হতে পারে না। এবং দারিদ্র্যসীমার যদি 130% আয়ের মধ্যে বসবাস করেন, তাহলে একজনের মাসিক আপনি $1,696 পেতে পারেন। সিনিয়র প্রতিবন্ধী অর্থাৎ সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী অর্থাৎ ডিসেবল জন্য এই সীমাটি আরেকটু বেশি করা হয়েছে। তাদের আয় যদি 165%ও বেশি হয়ে থাকে মাসিক, অর্থাৎ 25,000-এর উপরে, তাহলে তারাও কিন্তু $2,112 পাবেন না। অ্যাসেট, এটি খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় অংশ আছে। আপনার যে অ্যাসেটটি আছে এটি নিয়ে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করবেন, আমি কয়েকটি জিনিস কিছুক্ষণের মধ্যে তুলে দেবো। আপনি যে কি পরিমাণ আপনি কি ওন করেন বেসিকলি। ওকে, সো প্রথম হচ্ছে 60 বছর বা বেশি হলে, আপনার বয়স যদি 60 বছরের বেশি হয়ে থাকে এবং আপনার পরিবারের সম্পত্তি যদি হয়ে থাকে $4,500, অর্থাৎ দিস ইজ ইয়োর অ্যাসেট হয়ে থাকে, এটি একটি ব্যাপার মনে রাখবেন। আর অন্যান্য যারা আছে বাকিদের জন্য হচ্ছে এটি হচ্ছে 60 বছর বা ততোধিক, তার ঊর্ধ্বে। অন্যদের জন্য, তার নিচে যারা আছেন, $3,000 যদি সম্পত্তি হয়, অর্থ, ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিনিয়োগ থাকে আপনার, তবে
কয়েকটি জিনিস মাইনাস করতে হবে। যদি আপনি নিজের বাড়ি থাকে মাইনাস দ্যাট, এটা তারা কাউন্ট করছে না। আপনার গাড়ি থাকলে সেটিও মাইনাস করেন। আপনার ব্যক্তিগত কিছু জিনিস থাকতে পারে, কম্পিউটার, ল্যাপটপ, এগুলাকে গণ্য করা হবে না। আপনার যদি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থাকে এটিকেও গণ্য করা হবে না এর মধ্যে। কিন্তু এই অর্থটি $4,500 এবং $3,000 যেটা কথা বললাম, এই ক্যাশটিকে তারা কিন্তু অ্যাসেট মনে করছেন। সো পরিবর্তনটি বড় পরিবর্তন। ওকে, পরবর্তী স্ক্রিনে আমরা যেতে পারি। বড় পরিবর্তন, কর্মসংস্থানের নিয়ম, এটি হচ্ছে দ্য বিগেস্ট। আপনাকে কাজ করতে হবে কিভাবে, সেটি এবার সবচেয়ে কঠিন অংশ। এটি নতুন ফেডারেলের নিয়ম অনুযায়ী যারা প্রাপ্তবয়স্ক আছেন 18 অ্যান্ড আপ, ওকে, এবং যাদের কোনো ডিপেন্ডেন্ট নেই, যারা সুস্থ এবল বডি অ্যাডাল্টস, তাদেরকে কাজের শর্ত দেওয়া হয়েছে, তাদেরকে কাজে নামতে হবে এবং তারা এটি কড়া কাজের শর্ত দিয়েছেন। ওকে, না এদের মধ্যে 52 থেকে 54 বছর বয়সী যারা আছেন তারা কিন্তু তাদেরকে মানে এটি আগে আরো কম ছিল, এটি বাড়ানো হয়েছে। প্রমাণ করতে হবে যে তারা মাসে 80 ঘন্টা কাজ করছেন, 80 আওয়ার্স। যদি কাজ না করে থাকেন, কম বয়স হয়ে থাকে, অথবা আপনি কলেজে যাচ্ছেন, পড়াশোনা করছেন, অথবা কোনো ট্রেনিং নিচ্ছেন, প্রশিক্ষণে ব্যস্ত আছেন, আপনাকে সেটি প্রমাণ করতে হবে। যারা ইয়াং তাদেরকে এই কাজের নিয়মের মধ্যে থাকতেই হবে। ওকে, তো এই যে 52 থেকে 54 এটি আসলে বয়স সীমা বাড়ানো হয়েছে। কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, কারা ছাড় পাবেন এখান থেকে? যারা ভেটারান আছেন, প্রাক্তন সেনা সদস্য, ভেটারান, ওকে, ইউএস আর্মির অথবা নেভি, এয়ারফোর্স, যারা প্রতিবন্ধী, যারা গৃহহীন, হোমলেস, যারা প্রেগনেন্ট মহিলা যারা আছেন ফস্টার কেয়ার থেকে বের হয়ে আসছেন বা ফস্টার কেয়ারে আছেন, বের আসছেন, তাদের ক্ষেত্রে এই একটিও কার্যকর হবে না। তারা যথারীতি যেই বেনিফিটটি পান সেটি পাবেন। কিন্তু বাকি সবাই যারা আছেন তাদেরকে এই শর্ত পূরণ করতে হবে। যদি শর্ত পূরণ করতে না পারেন তাহলে মাত্র আগামী 3 মাসের মধ্যেই আপনার ফুড স্ট্যাম্প অথবা স্ন্যাপ সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। এক্সপার্ট যারা আছেন, বিশেষজ্ঞ, তারা বলছেন প্রতি মাসে 10 লাখের বেশি মানুষ এই বেনিফিটটি হারাতে পারেন। আগামী 3 মাস থেকে শুরু হবে সেরকম। না, বিভিন্ন স্টেটের, আমরা যদি পরবর্তী স্লাইডটি দেখি, বিভিন্ন স্টেটের একটু ডিফারেন্স। সো স্টেট, রাজ্যভিত্তিক, এখানে আসলে স্টেট, বিভিন্ন স্টেটের কড়াকড়ি যে নিয়মটি আছে এটির স্টেট ভেদে ডিফারেন্ট, সেটাতেও সীমাবদ্ধতা আছে। যেরকম ফ্লোরিডা, টেক্সাস, লুইজিয়ানা এবং ইন্ডিয়ানা, এখানে ফুড স্ট্যাম্পের নিষেধাজ্ঞা আগে থেকে শুরু হয়ে গেছে। তার মধ্যে একটি কি, আপনি এটি দিয়ে কোনো রকম কোনো জাঙ্ক ফুড কিনতে পারবেন না, যেটি নিউ ইয়র্কে এখনো হয়নি। নো জাঙ্ক ফুড, অনলি নেসেসারি ফুড আপনি কিনতে পারবেন না। ওহাইও, পেনসিলভেনিয়া সহ আরও কয়েকটি রাষ্ট্র আছে, স্টেট আছে, তারা কিন্তু এখন এটি বিবেচনা করছেন। They didn't do it yet, but they are thinking about it, right? তার মানে আপনি কোথায় থাকেন এটি তার উপরে নির্ভর করছেন। এখন কথা হচ্ছে আপনি কি করবেন। let's go to another, okay, রাজ্যভিত্তিক। ওকে, পরবর্তী আমরা যদি দেখি, ওকে, তাহলে আপনার করণীয় কি? অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আপনাকে আপনার বেনিফিটটা চেক করতে হবে যে আপনার বেনিফিটে কারেন্ট আছে কিনা। আপনার নিজের স্টেটের ম্যাপ দেখে নেবেন, ওকে। আপনার এই পোর্টালে লগ ইন করুন। আপনি আমরা জানি যে আপনারা বিভিন্ন স্টেট থেকে দেখে থাকেন, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ওয়েস্ট পাম বিচ, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, যেখানে থাকুন না কেন, আপনি আপনার স্টেটের যে পোর্টালটি আছে সেখানে লগ ইন করুন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি কল করুন। নতুন যে নিয়মটি হচ্ছে, নতুন সীমা অনুযায়ী আপনার আয় আর সম্পত্তির সীমার মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, কোনো ব্যবধান আছে কিনা, সেটা আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি কাজ শুরু করে থাকেন, এতদিন যারা কাজ করছিলেন তাদের প্রসঙ্গে আমি আসছি কিছুক্ষণের মধ্যেই, আপনি কাজ করছিলেন না কিন্তু আপনি ইবিটি পাচ্ছিলেন, মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, যেই হন, আপনি স্ন্যাপ পাচ্ছিলেন। যদি আপনার বয়স 55 বছরের কম হয়ে থাকে আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। বাট আপনি যদি ডিসেবল হয়ে থাকেন বা যে সমস্ত জিনিস আমি উল্লেখ করলাম তার মধ্যে কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। আপনাকে দেখতে হবে আপনি কোথায় পড়েন। যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার যে স্কেজুয়ালটি আছে, প্লিজ মেনটেন দ্যাট। আপনার পে স্ট্যাব, মেনটেন ইট। আপনি যদি ট্রেনিং নিয়ে থাকেন, এই রেকর্ডটি রাখুন। এই সব কিছু যখন আপনি দাবি করবেন আপনাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। বিশেষ করে সিনিয়র মেডিকেলে যারা আছেন, মানে ইউটিলিটি খরচ আপনার কত হচ্ছে না আছে, মেডিকেল খরচ কী হচ্ছে, কারণ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনি বলবেন আমি কাজ করতে পারিনি এই কারণে, সব কিছু কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি এটির, এই নতুন স্ন্যাপ নিয়মে কেউ সামান্য বাড়তি অর্থ পাবেন, কিন্তু অনেকেই খুব কড়া নিয়মে পড়তে এটি হারাতে পারেন।
নাও এখন আমার হাতে যে কাগজটা আছে সেটি প্র্যাকটিক্যাল আনফিল্ড থেকে আমি এটি জোগাড় করেছি। না, অনেকে আপনারা সবাই জানেন যে স্ন্যাপের একটি ইনকাম লিখতে হয়, অনেকে লিখে দেন আমি $1000 ইনকাম করি। আগে এটি চলতো, এখন তারা কল করা শুরু করেছেন। যাদেরকে কল করেছেন তাদের দু একজনের সাথে আমার কথা হয়েছে যে তুমি লিখে দিয়েছো এখানে তোমার ইনকাম $1000, বাট আমরা পেয়েছি তুমি উবার করছো। দে হ্যাভ অ্যাক্সেস টু ইট নাও, বাই দ্য ওয়ে, ডাইরেক্ট অ্যাক্সেস আসছি কিছু করবো। সো আমরা জানতে পেরেছি তোমার ইনকামের চেয়ে বেশি, তুমি আমাদেরকে মিথ্যা কথা কেন বললা এটা বলো আগে, ফরগেট অ্যাবাউট ইউর বেনিফিট তারপর বন্ধ করে দিয়েছেন তারা। এরকম হয়েছে 2-3 জনের সাথে আমি কথা বলেছি তাদের ক্ষেত্রে। ওকে, নাও স্ন্যাপ চালু রাখতে হলে আগে ইন্টারভিউ বছরে একবার হতো বা 6 মাসে একবার হতো, আমার ধারণা 6 মাসে একবার হতো, কিন্তু এটা ফোনে হয়ে যেত, যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটিতে তারা পরিবর্তন এসেছেন, আপনাকে ফিজিক্যালি সেখানে যেতে হবে, একটা ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে আপনাকে পাস করতে হবে। ফিজিক্যালি হ্যাভ টু গো দে, আপনাকে যেতে হবে, না হলে আপনার স্ন্যাপ বেনিফিট বাতিল হয়ে যাবে। এটি খুব সহজ ছিল, এখন সহজ আশা করবেন না। নাও যারা কাজ করছেন না মাসের পর মাস বছর পর বছর কিন্তু এবিটি পাচ্ছেন, তাদেরকে কাজ করতে হবে। এখন আপনি বলতে পারেন আমি তো কাজ খুঁজছি পাচ্ছি না, এটি একটি অংশ, কিন্তু তারা এখন এজেন্সি ঠিক করেছেন, বিভিন্ন এজেন্সি। এই এজেন্সিগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা দাবি করবে যে আমি কাজ পাচ্ছি না, কাজ খুঁজছি, তাদেরকে এই এজেন্সিগুলো সহায়তা করবে। এখানে আপনাকে যোগাযোগ করতে হবে, আপনাকে তারা বলে দিবে কোথায় যোগাযোগ করবেন, আপনাকে লিপিবদ্ধ হতে হবে আপনার নাম, এবং তাকে আপনারা দরকার পড়লে তারা আপনাকে ট্রেনিং করাবেন এবং তারপরে তারা কাজ খুঁজতে সহায়তা করবেন। অর্থাৎ তারা মেক শিওর করবেন যে আপনি কাজ করছেন। যখন এই আপনাকে 80 ঘন্টা কাজ করতেই হবে মাসে, তাহলে আপনার স্ন্যাপটি অব্যাহত থাকবে। ওকে, সো এই ছিল এখনকার মতো এই স্ন্যাপের আপডেট। আমরা চোখ রাখছি, আমরা আপনাদেরকে জানাতে থাকবো এর পরেও যে পরবর্তীতে কী হচ্ছে। না, ইমিগ্রেশনের ছোট একটি ব্যাপার যেটি অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, কিন্তু অনেক অর্থ নিয়ে বসে আছেন যারা, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। সেটি হচ্ছে 19শে ডিসেম্বর, তারিখটি মনে রাখুন, ইটস ইম্পর্টেন্ট। এই দিন থেকে ইউএস গভর্নমেন্ট গোল্ড কার্ড আবেদন গ্রহণ শুরু করবেন। ওকে, না 19শে ডিসেম্বর, রাইট? অর্থাৎ যারা আমেরিকার কমার্স ডিপার্টমেন্টে $1 লাখ ডোনেশন দিতে পারবেন, তারা দ্রুত গ্রিন কার্ড পাবেন। এই গোল্ডেন কার্ডের মাধ্যমে আবেদনকারী যিনি হবেন তাকে EB1 ক্যাটাগরির আন্ডারে পেশাদার কর্মী, অর্থাৎ অসাধারণ যোগ্যতা যেটি আমরা বলে থাকি, এবং ব্যবসায়িক দক্ষতার অধিকারী হিসাবে এই ক্যাটাগরিতে ঢোকানো হবে। এই নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারী তার পরিবার সহ খুব দ্রুত গ্রিন কার্ড প্রক্রিয়ায় ঢুকে যাবেন। বাই দ্য ওয়ে, এটিকে যদি ব্যবসার খরচ হিসাবে দেখাতে চান যখন ট্যাক্স ফাইল করবেন, সেটি আপনারা পারবেন। আপনার কোম্পানি যেখানে রয়েছে সেখানে তখন আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি $2 লাখ ডোনেশন করছেন, উইচ ইজ ট্যাক্স রাইট অফ হিসাবে আপনি গণনা করা যেতে পারে। মেক শিওর আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি আলোচনা করে এই কাজটি করবেন, যিনি হন না কেন সেই। কাজেই যারা এই ব্যাপারে আগ্রহী, অনেক অর্থ নিয়ে বসে আছেন, যাদেরকে টাকা জোগাড় করতে হবে তাদের জন্য খুব কষ্টকর হবে এটি, বাট যারা বসে আছেন, স্টার্ট অর্গানাইজিং ইয়োর মানি, কারণ এটি হতে যাচ্ছে সবচেয়ে সহজ গ্রিন কার্ড পাওয়ার সবচেয়ে দ্রুততম উপায়, অ্যাটলিস্ট আমি যেমনভাবে দেখছি। এই ছিল আজকের দ্য ভিউজ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যারা এই অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড বরাবরের মতো আপনাদের এই সাপোর্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।